ঢাকা শহরের বিলাসবহুল বহুতল বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সেদিন শেষ বিকেলের আলো দেখছিল মায়া। ওর চোখে জল ছিল না, কিন্তু বুকে ছিল এক বুক পাথর চাপা কষ্ট। ঠিক যেমনটা মানুষ বলে, কিছু চোখ এত মায়াবী হয় যে তার ভেতরের কান্নাটাও লুকিয়ে থাকে এক অদ্ভুত স্নিগ্ধতার আড়ালে। আবির আর মায়ার গল্পটা কোনো রূপকথা ছিল না, বরং এটা ছিল দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষের এক টুকরো দীর্ঘশ্বাস। অচেনা শহরে এক চিলতে মায়া। আবির ছিল ঢাকার এক মস্ত বড় শিল্পপতির একমাত্র ছেলে। অহংকার, আভিজাত্য আর এক বিন্দু রাগ, এই নিয়েই ছিল তার ব্যক্তিত্ব। টাকা দিয়ে সবকিছু কেনা যায়, এটাই ছিল তার বিশ্বাস। অন্যদিকে মায়া ছিল একদম উল্টো। গ্রামের সবুজ মাঠ, পাখির ডাক আর বাবার সহজ সরল ভালোবাসায় বেড়ে ওঠা এক মেয়ে। মায়ার বাবা ছিলেন আবিরের বাবার ছোটবেলার পরম বন্ধু। গ্রামের ভাঙা চিলতে ঘরে বসেও যিনি স্বপ্ন দেখতেন মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। মায়ার পড়াশোনার প্রতি তীব্র জেদ আর মেধার কারণেই তাকে ঢাকায় আসতে হয়েছিল। আর বন্ধুর মেয়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আবিরের বাবা। আশ্রয় হয়েছিল আবিরদের বিশাল শূন্য প্রাসাদে। প্রথম যেদিন মায়া ওদের বাড়িতে পা রাখল, আবিরের সেটা মোটেও পছন্দ হয়নি। ড্রয়িং রুমে মায়ার সাধারণ সুতির শাড়ি, তেল দেওয়া চুল আর ভীতু চাউনি দেখে আবির কপালে ভাঁজ ফেলে তার বাবাকে বলেছিল, বাবা, এটা কোনো চ্যারিটি হোম নয়। গ্রাম থেকে যাকে তাকে তুলে এনে বাড়িতে জায়গা দেওয়ার কি মানে? মায়া দরজার আড়াল থেকে কথাটা শুনেছিল। তার মায়াবী চোখ দুটো সেদিন প্রথম কেঁদে উঠেছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে জানত তাকে পড়তে হবে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। দিনের পর দিন আবির মায়াকে অবহেলা করেছে, কথায় কথায় রাগ দেখিয়েছে। কখনো টেবিলে খাবার ঢাকা দেওয়া ঠিকঠাক না হলে চিৎকার করেছে, কখনো মায়ার গ্রামের উচ্চারণ নিয়ে উপহাস করেছে। কিন্তু মায়া কখনো পাল্টা একটা শব্দও বলেনি। সে কেবল তার সেই বড় বড় শান্ত মায়াবী চোখ দুটো তুলে আবিরের দিকে তাকাত। সেই চোখে কোনো রাগ থাকত না, থাকত এক অদ্ভুত নীরবতা। আবির মাঝে মাঝে সেই চোখের দিকে তাকিয়ে থমকে যেত। ওই মায়াবী চোখের গভীরতায় কেমন যেন একটা অপরাধ বোধ লুকিয়ে থাকত, যা আবিরের মতো অহংকারী ছেলেকেও ভেতরে ভেতরে দুর্বল করে দিত। তাই রাগ কমানোর জন্য সে আরও বেশি চিৎকার করত। মায়া বুঝতে পেরেছিল এই বিলাসবহুল বাড়িতে তার কোনো স্থান নেই। সে দিন রাত এক করে পড়াশোনা করতে লাগল। আবিরের অবহেলা আর কঠোর কথাগুলো তাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করত, কিন্তু সে সেই কষ্টকে রূপ দিল তার শক্তিতে। একদিন রাতে আবির প্রচণ্ড মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মায়াকে ড্রয়িং রুমে পড়তে দেখে বিনা কারণে চিৎকার শুরু করল, তোমার এই গরিবী নাটক বন্ধ করো মায়া, আমার চোখের সামনে থেকে দূর হও। মায়া সেদিনও কাঁদেনি, শুধু বইটা বন্ধ করে উঠে দাঁড়িয়েছিল। আবিরের চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো তার সেই মায়াবী চোখ দুটো মেলে ধরেছিল। সেই চোখে সেদিন কোনো ভয় ছিল না, ছিল কেবল এক মহা সমুদ্রের মতো শূন্যতা। আবির চিরকাল মায়ার ওই চোখ দুটোকে এড়িয়ে চলতে চাইত, কারণ ওই চোখ তাকে নিজের অন্যায়গুলো মনে করিয়ে দিত। পরদিন সকালে আবিরের ঘুম ভাঙল এক অদ্ভুত নিস্তব্ধতার মাঝে। রোজ সকালে যে মেয়েটি টেবিলে চায়ের কাপ সাজিয়ে রাখত, আজ সে নেই। টেবিলের উপর রাখা ছিল একটা ছোট্ট চিঠি আর মায়ার হোস্টেলে ওঠার কাগজ। চিঠিতে লেখা ছিল, আবির ভাইয়া, আমি জানি আমার উপস্থিতি আপনার এই দামি বাড়িতে বড্ড বড্ড বেমানান ছিল। আমি আমার নিজের ব্যবস্থা করে নিয়েছি। চাটা আজ নিজেকেই বানিয়ে নিতে হবে। ভালো থাকবেন। আবিরের বাবা মায়াকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু মায়া এবার আর নিজের আত্মসম্মান বিসর্জন দিতে চায়নি। সে চলে গিয়েছিল নিজের পায়ে দাঁড়াতে। মায়া চলে যাওয়ার পর দিনগুলো কেমন যেন বদলে গেল। আবিরের সেই বিশাল বাড়িটা আরও বেশি শূন্য আর খাঁ খাঁ করতে লাগল।
এখন আর কেউ তার রাগের মাথায় বলা কথার বিপরীতে শান্ত চোখে চেয়ে থাকে না। কেউ তার চিৎকার মুখ বুঝে সহ্য করে না। শহরের নামী রেস্তোরাঁয়, বন্ধুদের আড্ডায় কিংবা দামি গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেও আবির আজকাল কেমন যেন খেই হারিয়ে ফেলে। তার রাগ কমে গেছে, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার তৈরি হয়েছে। এখন মাঝরাতেও আবিরের বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে একটি মুখ, একটা শান্ত স্নিগ্ধ মুখ, আর একজোড়া মায়াবী চোখ, যে চোখ দুটো একদিন তার সব রাগ, সব অহংকার এক নিমেষে শুষে নিয়েছিল। অথচ সে দিন শেষে সেই মায়াকেই হারিয়ে ফেলল। সেদিন ছিল ঢাকার এক মেঘলা দুপুর। ঝুম বৃষ্টি নামার প্রস্তুতি চলছে আকাশে। আবির একটা নামী কর্পোরেট অফিসের মিটিং শেষ করে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই তার চোখ আটকে গেল কনফারেন্স রুমের কাঁচের দেয়ালের ওপারে। সেখানে ফরমাল শাড়ি পরা, চুলে সুন্দর করে খোঁপা করা এক তরুণী প্রেজেন্টেশন দিচ্ছে। আত্মবিশ্বাসী কণ্ঠ, নিখুঁত ইংরেজি উচ্চারণ, আর চোখে এক অদ্ভুত দীপ্তি। আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও কি ভুল দেখছে? না, ও ভুল দেখছে না। ওটা মায়াই ছিল। কিন্তু এই মায়া সেই ভয়ার্ত গুটিয়ে থাকা গ্রামীণ মেয়েটি নয়। এই মায়া নিজের যোগ্যতায় নিজের এক নতুন পরিচয় তৈরি করেছে। প্রেজেন্টেশন শেষ করে মায়া যখন রুম থেকে বের হল, ঠিক তখনই আবিরের মুখোমুখি হল সে। আবির ভেবেছিল মায়া হয়তো ওকে দেখে চমকে যাবে কিংবা এড়িয়ে যাবে, কিন্তু মায়া তা করল না। সে খুব স্বাভাবিক একটা হাসি দিয়ে বলল, কেমন আছেন আবির ভাইয়া? মায়াবী চোখের সেই চীনা কষ্ট। আবিরের গলা শুকিয়ে আসছিল। সে কোনো মতে বলল, আমি ভালো। তুমি কেমন আছো মায়া? তোমাকে তো চেনাই যাচ্ছে না। মায়া মৃদু হেসে বলল, চিনতে না পারাটাই স্বাভাবিক। সময় মানুষকে বাঁচতে শিখিয়ে দেয়। আমি এখন এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছি। আবির মায়ার চোখের দিকে তাকাল। হ্যাঁ, মায়ার বাহ্যিক রূপ বদলে গেছে, পোশাক বদলে গেছে, কথা বলার ধরন বদলে গেছে, কিন্তু সেই চোখ দুটো এখনও আগের মতোই মায়াবী, ঠিক যেন একজোড়া শান্ত দিঘি। তবে সেই চোখের গভীরে এখন আর আবিরের জন্য কোনো অভিমান নেই, কোনো ভয় নেই। সেখানে এখন কেবল এক ধরনের উদাসীনতা, যা আবিরকে তীরের মতো বিঁধল। আবিরের খুব ইচ্ছে করছিল বলতে, মায়া, আমি বদলে গেছি। আমার রাগগুলো এখন অনুশোচনায় রূপ নিয়েছে। তুমি কি একবারের জন্যেও সেই বাড়িতে ফিরে আসবে না? কিন্তু মায়ার সেই আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে আবির বুঝতে পারল, কিছু কথা বলার অধিকার মানুষ চিরকালের জন্য হারিয়ে ফেলে। অবহেলা দিয়ে যে মায়াকে সে তাড়িয়েছিল, আজ তাকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো যোগ্যতা তার নেই। বাইরে তখন ঝুম বৃষ্টি নেমেছে। মায়া তার হাতঘড়িটার দিকে তাকিয়ে বলল, আমার একটা অন্য মিটিং আছে আবির ভাইয়া, আসি তাহলে। ভালো থাকবেন। মায়া হেঁটে চলে গেল করিডোর ধরে। আবির শুধু দূর থেকে মায়ার চলে যাওয়া দেখল। মায়া একবারের জন্যেও পেছন ফিরে তাকাল না। সেদিন আবির বুঝতে পেরেছিল, দুনিয়ার সব টাকা দিয়ে হয়তো বিলাসিতা কেনা যায়, কিন্তু কারো চোখের মায়া আর ভালোবাসা একবার হারিয়ে গেলে তার কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনা যায় না। মায়া হয়তো আবিরকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আবিরের জীবনে সেই মায়াবী চোখের শূন্যতা রয়ে গেল এক আজীবন কষ্টের গল্প হয়ে। মায়ার চলে যাওয়ার পর আরও 2 বছর কেটে গেল। আবির নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিল। তার সেই আগের রাগ, অহংকার এখন অতীত। সে এখন নিয়মিত মায়ার বাবার খোঁজ খবর নেয়। গ্রামের মানুষের জন্য আবিরের বাবা যে হাসপাতালটা তৈরি করছেন, তার পুরো দেখভাল এখন আবির নিজেই করে। কিন্তু মায়ার সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি। মায়া নিজের কাজে ব্যস্ত, আর আবির দূর থেকেই তার সাফল্য দেখে আনন্দ পায়। অবশেষে ভাগ্য তাদের আবার এক ছাদের নিচে নিয়ে এলো, তবে একদম অন্যভাবে। মায়ার বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। খবর পেয়েই আবির আর তার বাবা ঢাকা থেকে সব কাজ ফেলে গ্রামে ছুটে যান। শহরের নামী ডাক্তারদের টিম নিয়ে আবির নিজেই হাজির হয়েছিল গ্রামের বাড়িতে।
মায়াও খবর পেয়ে ঢাকা থেকে চলে আসে। সেদিন রাতে গ্রামের বাড়ির বারান্দায় মায়ার বাবা আবিরের হাতটা জড়িয়ে ধরে বললেন, বাবা আবির, আমার মায়াকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, কিন্তু আমার তো বয়স হয়েছে। আমি চলে গেলে এই মায়াবী চোখ দুটোতে আবার জল আসবে। তুই কি পারবি আমার মায়ার দায়িত্ব নিতে? তোর বাবার তো এটাই শেষ ইচ্ছে ছিল। পাশে দাঁড়িয়েছিল মায়া, তার চোখে তখন জল, কিন্তু সেই জল আজ ভয়ের নয়, এক অদ্ভুত আবেগের। আবির মায়ার দিকে তাকালো। তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল কেবল এক বুক অনুশোচনা আর ভালোবাসা। আবির মায়ার সামনে গিয়ে দাঁড়াল, খুব নিচু গলায়, একদম শান্ত স্বরে বলল, মায়া, আমি জানি আমি অতীতে তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমার রাগ আর অহংকার দিয়ে তোমার ওই মায়াবী চোখ দুটোকে শুধু কাঁদিয়েছি। আমি ক্ষমা চাওয়ারও যোগ্য নই, কিন্তু এই 5টা বছর আমি প্রতিটা মুহূর্তে পুড়েছি। তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে? তোমার ওই চোখের মায়া দিয়ে আমার এই শূন্য জীবনটাকে একটু গুছিয়ে দেবে? মায়া আবিরের চোখের দিকে তাকাল। সে দেখল আজ সেই দাম্ভিক আবির নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখে আজ কেবলই মায়ার জন্য ভালোবাসা আর আকুলতা। মায়ার মনে হল দীর্ঘ এতগুলো বছরের জমানো সব অভিমান যেন এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আসলে মায়াও কি মনে মনে আবিরকে ভালোবেসে ফেলেনি? সেই রাগী ছেলেটার ভেতরের একাকিত্বটা মায়া ছাড়া আর কেই বা বুঝত? মায়া কোনো কথা না বলে শুধু আলতো করে মাথা নাড়ল। তার মায়াবী চোখ দুটো এবার আনন্দের জলে ভরে উঠল। 1 মাস পর ঢাকার সেই বিশাল বাড়িটা আজ আর শূন্য বা খাঁ খাঁ করছে না। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। আজ আবির আর মায়ার বিয়ে। বিকেলের মৃদু আলোয় লাল বেনারসি শাড়ি পরে মায়া যখন এসে দাঁড়াল, আবির মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইল। মায়ার চোখে আজ কোনো দীর্ঘশ্বাস নেই, নেই কোনো লুকানো কষ্ট। আজ সেই চোখে কেবলই ভালোবাসার স্নিগ্ধতা। আবির মায়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ফিসফিস করে বলল, জানতে মায়া, তোমার এই মায়াবী চোখ দুটোই একদিন আমার সব অহংকার ভেঙে দিয়েছিল, আর আজ এই চোখ দুটোই আমাকে নতুন করে বাঁচতে শেখাল। মায়া হেসে আবিরের বুকে মাথা রাখল। দুটো ভিন্ন পৃথিবীর মানুষ অবশেষে এক হল। যে কষ্টের গল্পটা শুরু হয়েছিল অবহেলা আর রাগ দিয়ে, তার শেষটা হল এক বুক ভালোবাসা আর আজীবনের সুখে।